একটা কেমিক্যালি ট্রিটমেন্ট করা হয় যেন এটা একটু ভালো রেজাল্ট দেয়। ভালো রেজাল্টটা কি? সেটা যেন সানলাইট কিংবা হিটের সম্মুখে লসের পরিমাণ, এই যে ব্রেকিং টেনাসিটি এবং ইলংগেশনটা যে লস করে সেটা যেন কম হয়। তার জন্য যে কেমিক্যাল ট্রিটমেন্ট সেটাকে বলা হয় সালফোনেশন। সালফোনেশনের মাধ্যমে লিগনিনটা সামান্য একটু কমায় দেওয়া হয়। সেটাকে বলা হয় ডিলিগনিফিকেশন প্রসেসটাকে। তো সেটা যদি করো তাহলে তুমি কি পাবা? বেটার রেজাল্ট পাবা র মেটেরিয়ালের সাপেক্ষে। র মেটেরিয়াল যতটুকু পরিমাণ লস করে তার থেকে কম লস হবে যদি তুমি সালফোনেশনটা করে নাও। তো এটা আমি বলছিলাম যে পরীক্ষায় যদি আসে ইফেক্ট অফ লিগনিন তখন তোমরা এগুলো অ্যান্সার করবা। আর লিগনিন যদি ফুললি রিমুভ করে দাও তাহলে কি হবে? তাহলে স্ট্রেংথ একদমই কমে যাবে এবং ফাইবারটা ভঙ্গুর হয়ে যাবে। ড্রাই করে হাতে নিয়ে মোচড় দিলে দেখবা একদম পাউডার ফর্মে চলে আসছে। যাই হোক, তো সব একটা বিষয়। এখন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে মরফোলজিক্যাল স্ট্রাকচার। পরীক্ষায় বেশ কয়েকবার আসে, অথবা অ্যানাটমি অফ জুট স্টিমও আসে এই নামে। তো যাই হোক, দেখো, jute fiber is a multicellular fiber. It is formed as a cylindrical shape made with a single fibers joined together by three-dimensional network from top to bottom of the stem. তো এটা থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্কের মাধ্যমে ফাইবারগুলোর জয়েন্টের মাধ্যমে একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়। আর এটা হচ্ছে আমার মাল্টি সেলুলার ফাইবার দ্বারা গঠিত। মানে জুটটা হচ্ছে একটা মাল্টি সেলুলার ফাইবার। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো স্ট্রাকচার আর একটা হচ্ছে মাইক্রো স্ট্রাকচার। দেখো ম্যাক্রো স্ট্রাকচারে কি বলা হচ্ছে, এখানে ম্যাক্রো আর মাইক্রো প্রায় সেম কথাগুলাই বলে। দেখো তারপর যে ইচ ফাইবার এলিমেন্ট অফ র জুট রিড অ্যাভেলেবল কমার্শিয়ালি ইজ বেসিক্যালি এ গ্রুপ অফ অ্যাবাউট 5 to 15 আলটিমেট সেল। আমাদের যে জুট স্টিমটা আছে, সেই জুট স্টিমে মানে জুটের যে কাণ্ড সেখানে আমাদের ফাইবার গুলা কি দ্বারা গঠিত? প্রত্যেকটা ফাইবার 5 থেকে 15টা আলটিমেট সেল দ্বারা গঠিত, সিমেন্টেড টুগেদার ল্যাটারালি and longitudinally by means of intercellular materials। তো এখানে যে আমার এই আলটিমেট সেলগুলো আছে সেগুলা তোমার লম্বালম্বি ভাবে অথবা আড়াআড়ি ভাবে, মানে ক্রস সেকশন ওয়াইজ ভাবে এটা কি আছে? সুসজ্জিত অবস্থায় আছে, ল্যাটারালি অ্যান্ড লঞ্জিডিনিয়ালি। বিং শেপলি নন সেলুলোজিক ইন কম্পোজিশন, তার মানে হচ্ছে প্রধানত নন সেলুলোজিক দ্বারাই এটা কি করা থাকে? সিমেন্টেড টুগেদার অবস্থায় থাকে। দাস দ্য জুট ফাইবার ইজ এ মাল্টি সেলুলার। তাহলে জুট ফাইবারটা কেন মাল্টি সেলুলার? দেখো এখানে বলা হচ্ছে যে each fiber element of raw jute reed available commercially is basically a group of about 5 to 15 ultimate cell। এখানে অনেকগুলো আলটিমেট সেল থাকে, যে সেলগুলো নিয়ে আমাদের সিমেন্টেড টুগেদার ল্যাটারালি এন্ড লঞ্জিডিনালি বাই মিনস অফ ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল বিং সিম্পলি নন সেলুলোজিক কম্পোজিশন। যে এখানে এই যে আলটিমেট সেলগুলা, এটা নন সেলুলোজিক যে কম্পোনেন্ট গুলো আছে, নন সেলুলোজিক কম্পোনেন্ট কোনগুলা? মানে সেলুলোজ নাই, তাহলে সেটার ভিতরে কি পড়ে? লিগনিন পড়ে, তাই না? তাই নন সেলুলোজিক ম্যাটেরিয়াল দ্বারা এটা কি করা থাকে? সিমেন্টেড টুগেদার, মানে একসাথে এগুলো জয়েন্ট আকারে থাকে। এই সব কারণেই এটাকে বলা হচ্ছে মাল্টি সেলুলার। দেখো এখানে আলটিমেট সেল কয়টা থাকে? 5 থেকে 15টা, তাহলে কি এটা একের অধিক, এই জন্য এটা হচ্ছে মাল্টি সেলুলার। For this jute fiber it's much coarser than cotton which is unicellular। কটনটা কি বলতো? কটনটা হচ্ছে ইউনিসেলুলার আর জুটটা হচ্ছে মাল্টি সেলুলার। যে কারণেই জুট ফাইবারটা কটনের থেকে কোয়ার্সার। যদি পরীক্ষায় আসে যে হোয়াই জুট ফাইবার ইজ কোয়ার্সার দেন কটন ফাইবার, তখন কি লিখবা? তখন স্যার লিখবো হচ্ছে কটন ইউনিসেলুলার এবং জুট ফাইবার হচ্ছে মাল্টি সেলুলার, কারণ ওটাই 5 থেকে 15টা স্যার হচ্ছে আলটিমেট সেল থাকে সেলুলোজ
ল্যাটারালি এন্ড লঞ্জিডিনিয়ালি নন সেলুলোজিক ম্যাটেরিয়াল দ্বারা এটা সিমেন্টেড থাকে, তাই না? মানে সেলুলোজ থাকে না, জি স্যার, এই জন্য আর কি এটা এটা হচ্ছে কোয়ার্সার। আহ, তার মানে হচ্ছে, কোয়ার্সার। আচ্ছা আমি একটু সিম্পলি বলে দিই যে আমাদের কটন ফাইবারে মাত্র একটা সেল দ্বারা গঠিত, আর জুটে সেখানে 5 থেকে 15টা, এবং এই 5 থেকে 15টা যে দ্বারা একটা ফাইবার গঠিত, সেটা তাহলে একটা নির্দিষ্ট কিছু দ্বারা অ্যাডহেসিভ দ্বারা লেগে আছে। সেই অ্যাডহেসিভটা হচ্ছে কি নন সেলুলোজিক কম্পোজিশন। নন সেলুলোজিক কম্পোজিশনের ভিতরে কি কি আছে? নন সেলুলোজিক ম্যাটেরিয়াল কি কি? লিগনিন। লিগনিন দ্বারাই মেইনলি আমাদের এই 5 থেকে 15টা আলটিমেট সেল একত্রে লেগে থাকে, এবং এটা কি থাকে? ল্যাটারালি এন্ড লঞ্জিডিনিয়ালি ডিরেকশনে একটা একটার সাথে লেগে থাকে, যে কারণে এটা হচ্ছে কোয়ার্সার আর কটন হচ্ছে ফাইনার। কোয়ার্সার মানে হচ্ছে মোটা আর ফাইনার হচ্ছে চিকন। যাই হোক, দ্য আলটিমেট সেলস আর স্পিন্ডেল শেপড। এই আলটিমেট সেল গুলো হলো স্পিন্ডেল শেপ। আমি তো দেখাই নিয়ে আসি। এই যে দেখো, এই যে আমি যে জায়গাটা মার্ক করে দিলাম, এইটাই হচ্ছে আমার আলটিমেট সেল। দেখো এই যে আমি যে জিনিসটা মাঝ বরাবর মার্ক করলাম, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এটাই হচ্ছে আমার আলটিমেট সেল। আর এই যে উপরে যে জিনিসটা মার্ক করলাম, এইটা হচ্ছে ফাইবার, একটা ফাইবার। দেখো এখানে একটা ফাইবারের ভিতরে দেখো অনেকগুলা এই আলটিমেট সেলের আঁকা দেখতে পারতেছো সবাই? এই যে মাউস স্ক্রল যে যায় দেখো এখানে, মানে এইগুলো এই যে নিচে যেটা মার্ক করে দিলাম এটার মতো দেখতে, দেখো উপরে অনেকগুলা পোর্শন আছে, তাই না? দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে উপরের যে এই যে যেটা মার্ক করে দিছি, এটা হলো আমার আলটিমেট সেল। আর তার উপরে যেটা, সেটা হচ্ছে একটা ফাইবার। আর একটা ফাইবার 5 থেকে 15টা আলটিমেট সেল দ্বারা গঠিত। তার মানে দেখো উপরে যে আছে, দেখো এই যে এটা স্পিন্ডেল শেপের দেখতে, এটাই বলা হচ্ছে যে আমার আলটিমেট সেল গুলা স্পিন্ডেল শেপের মতো দেখতে। দেখো এখানে কি বলা হচ্ছে যে the ultimate cells are spindle shaped and variable size in length and width। এটা সাইজ, লেন্থ এবং উইডথে তার ভেরিয়েবল সাইজ আছে, তার মানে কোনো ফিক্সড সাইজ নাই। বিং অন অ্যান অ্যাভারেজ 2.5 মিলিমিটার লং। মানে ওখানে একটা ধরো অ্যাভারেজ বলা হয়েছে যে কখনো এটা ফিক্সড লেন্থ কিংবা উইডথ নাই, তারপরে একটা অ্যাভারেজ বলা হয়েছে 2.5 মিলিমিটার লং থাকে, আর 0.20 মিলিমিটার উইডথ থাকে এট দ্য মিডল। তার মানে বলা হচ্ছে এই যে দেখো, এই যে যেটা মার্ক করে দিলাম, এটা আলটিমেট সেল, লেন্থ থাকে 2.5 মিলিমিটার, আর এই যে মাঝ বরাবর দেখো, এই যে এই জিনিসটা যেটা মার্ক করে দিছি, এটার মাঝ বরাবরই উইডথটা বেশি, এটা থাকে 0.2 মিলিমিটার উইডথ এট দ্য মিডল। এটাই বলা হচ্ছে যে মাঝখানে উইডথটা হচ্ছে 0.2 মিলিমিটার। The cross section of the ultimate cells are found to be polygonal with rounded corners। যে তুমি যদি আলটিমেট সেলের ক্রস সেকশন দেখতে যাও, এই যে দেখো এখানে প্রত্যেকটা আলটিমেট সেল দেওয়া আছে একটা করে, দেখছো? এই যে এই তোমরা দেখতে পারতেছো এটা? জি স্যার। এই যে আমি যে মার্ক, জি স্যার, সাথে ছোট। হ্যাঁ যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলাই একটা আলটিমেট সেল। দেখো এখানে কয়টা আছে দেখো তো, আলটিমেট সেল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দেখাইছে, তাই না? 10টা। তো এই 10টা আলটিমেট সেল দেখো, প্রত্যেকটা কি মানে একই রকম দেখতে কি? না, বিভিন্ন রকম জি না দেখতে। স্যার, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন শেপ। পলিগনাল। তাহলে এটা হলো ক্রস সেকশনাল ভিউ। ক্রস সেকশনাল ভিউ হচ্ছে এগুলা। আর এই যে উপরের যে যেটা, এটা হচ্ছে লঞ্জিডিনিয়াল ভিউ। এটা হচ্ছে লঞ্জিডিনিয়াল ভিউ। তার মানে হচ্ছে তুমি যদি আমাকে পাশ থেকে দেখো, তাহলে আমাকে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে লঞ্জিডিনিয়াল ভিউ। আর আমার মাথার উপর থেকে যদি আমাকে দেখো, তখন যেটাকে দেখবা সেটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। বুঝাইতে পারছি? জি স্যার। আমি আরেকবার বলি, তুমি যদি একটা কলমকে পাশ থেকে দেখো, তাহলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে লঞ্জিডিনিয়াল ভিউ। তার মানে কলমের এক পাশ থেকে তুমি দেখলা। এক পাশ বলতে তুমি সাইড যেটাকে বলা হচ্ছে, যে আমি তোমাদের একটু ভিডিও অন করে দেখাই। এই যে কলম, এই কলমটা যদি তুমি এই পাশ থেকে দেখো, কিংবা এরকম করে রাখলে যদি এই পাশ থেকে দেখো, সেটা হচ্ছে লঞ্জিডিনিয়াল ভিউ, যেখানে কলমের নাম লেখা আছে মেটাডোর আই10। কেমন?
লঞ্জিডিনাল ভিউ। আর যদি তুমি এইভাবে দেখো, এটা হলো ক্রস সেকশনাল ভিউ। এই যে এখন যেটা দেখতেছো, এখন কি তুমি কলমের I10 লেখা দেখতে পারতেছো? না স্যার। জি না স্যার। হ্যাঁ, এটি হলো ক্রস সেকশন। তো ওই যে এখন কিন্তু তুমি কি দেখতে পারতেছো, ভিতরে আমরা কি বলি, শীষ বলি, তাই না? শীষের ছিদ্রটা তুমি দেখতে পাবা, তাই তো? জি স্যার। জি স্যার। কলমের মাঝখান বরাবর যে ছিদ্র, যেখান থেকে ইঙ্কে দেওয়া থাকে, সেটা তুমি দেখতে পারবা। কিন্তু এই দিক দিয়ে সেই ছিদ্র দেখতে পারবা না, কিন্তু তুমি অন্য জিনিস দেখতে পারবা, তাই তো? তো এইটাকে বলা হচ্ছে লঞ্জিডিনাল ভিউ, এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। তার মানে তুমি যদি মাঝ বরাবর কেটে যেটাকে দেখবা, সেটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। আচ্ছা, স্যার বলো। স্যার এর আগে স্যার একটা কোশ্চেন বলছিলেন, সেটা যদি আবার একটু বলতেন। কোনটা যেন? ও, আমি স্যার ওটা কটন বলছিলাম এন্ড যে, জুট। হোয়াই জুট ফাইবার ইজ কোয়ার্সার দেন কটন ফাইবার। মানে জুট ফাইবারটা কটনের সাপেক্ষে মোটা কেন, সেটা বলছিলাম। আচ্ছা দেখো, তারপর দেখো, the cross section of jute fiber, the cross section of the ultimate cell are found to be polygonal with rounded corners. কর্নার গুলো রাউন্ডেড হবে এবং পলিগোনাল শেপ হবে। The layer of natural cement present between the ultimate cell is known as middle lamella. দেখো, the layer of natural cement, the layer of natural cement প্রেজেন্ট বিটুইন দ্য আলটিমেট সেল। তোমার এই আলটিমেট সেলগুলার মাঝামাঝিতে কি থাকবে, ন্যাচারাল সিমেন্ট থাকবে, যেটাকে কি বলা হচ্ছে, মিডল ল্যামিলা বলা হচ্ছে। এই যে দেখো, এই আলটিমেট সেল, এই আলটিমেট সেল, দেখো তো মাঝখানে কিছু অপশন আছে না, মাঝখানে কালো কালো যে জিনিসটা, হ্যালো স্যার মাঝখানে সাদা অংশটা? না না, সাইড দিয়ে, এই যে আচ্ছা স্যার। জি স্যার, সাইডে যে কালো কালো কালো। যে পোর্শনটা, জি স্যার, এটাকেই কালো বলা কালো। হচ্ছে কি, মিডল ল্যামিলা। কি বলা হয়? মিডল মিডল ল্যামিলা। মিডল ল্যামিলা। যে কি করে, এই আলটিমেট সেলগুলাকে একত্রে একগুচ্ছ করে রাখে। বুঝাতে পারছি? একত্রে একগুচ্ছ অবস্থায় রাখে। কে রাখে? মিডল ল্যামিলা। বুঝাইতে পারছি? জি স্যার। তার মানে এই যে উপরের যে চিত্রে যে তুমি আলটিমেট সেলগুলা দেখতে পাচ্ছ, এইভাবে এইভাবে একটা আরেকটার সাথে লেগে আছে, কার জন্য? মিডল ল্যামিলার জন্য। মিলার জন্য। Each ultimate cell has thick cell wall and lumen. তোমার এই যে প্রত্যেকটা আলটিমেট সেলের একটা থিক সেল ওয়াল আছে, তার মানে শেষে একটা থিক সেল ওয়াল আছে এবং কি একটা লুমেন আছে। The central canal with more or less oval cross section. এই যে সেন্ট্রাল ক্যানেল, এই যে দেখো, এই যে মাঝ বরাবর যে জিনিসটা, এই যে মাঝখানে যে সাদা দেখতে পাচ্ছ তোমরা সবাই, মাঝখানে স্যার। এটাকেই বলা হচ্ছে লুমেন। কি বলা হয়? লুমেন। লুমেন। আর এটা কেমন থাকবে, এটা লুমেনটা থাকবে হচ্ছে মোর অর লেস ওভাল ক্রস সেকশন। মোর অর লেস ওভাল শেপে থাকবে। দেখো তো সবগুলোই কাছাকাছি ওভাল শেপের আছে না? এই যে গোলগুলা দেখো মোটামুটি ওভাল শেপে আছে। ওভাল শেপ বুঝো তো নাকি? দেখো এই যে সবগুলোই ওভাল শেপের আছে। ডিমেরটা কি সার্কুলার না ওভাল, বলো তো ডিমের শেপটা? ওভাল। দেখো তো সবগুলাই মোটামুটি একটা ডিম শেপ আছে না? এটা এখানে বলা হয়েছে। তো পরীক্ষায় যদি ম্যাক্রো স্ট্রাকচারটা আসে, তো সুন্দর করে এইটুকু লিখবা, এখানে অল্প কিছু লেখা, আর এই চিত্রটা এঁকে দিবা। কেমন, পারবা না? আশা করি পারবা সবাই। জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখো মাইক্রোস্ট্রাকচার। The cell wall of each ultimate cell is composed of outer thin primary wall. আচ্ছা দেখো, আমি কি বলছিলাম তার আগের ইয়েতে কথাই দেখো, যে প্রত্যেকটা আলটিমেট সেলে একটা থিক সেল ওয়াল থাকবে, একটা মোটা সেল ওয়াল থাকবে, তাই না? একটা মোটা কি থাকবে? সেল ওয়াল থাকবে। সেল ওয়াল থাকবে। এই মাইক্রোস্ট্রাকচারে বলা হচ্ছে the cell wall of each ultimate cell
এই যে আলটিমেট সেলের যে সেল ওয়ালটা আছে সেটা কি দ্বারা কম্পোস্ট ইজ কম্পোস্ট অফ অ্যান আউটার থিন প্রাইমারি ওয়াল। তার মানে বহির পাশে মানে মানে আউটার লেয়ার মানে কি বলতো, চারপাশে মানে সর্বশেষ লেয়ার যেটা, সেটা কেমন থাকবে? থিন প্রাইমারি ওয়াল, পাতলা প্রাইমারি ওয়াল থাকবে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? জি স্যার। প্রত্যেকটা ফাইবারে আলটিমেট সেল আছে। আলটিমেট সেলের কি দ্বারা গঠিত? একটা থিক সেল ওয়াল আছে। প্রত্যেকটা আলটিমেট সেলে একটা থিক সেল ওয়াল আছে। আর এই থিক সেল ওয়াল কি দ্বারা গঠিত? প্রত্যেকটা থিক সেল ওয়ালের সর্বশেষ যে লেয়ারটা সেটাকে আমরা বলবো প্রাইমারি ওয়াল, থিন প্রাইমারি ওয়াল। তারপর কি আছে? এন্ড ইনার থিক সেকেন্ডারি ওয়াল। প্রাইমারি থিন ওয়ালের ভিতরে কি আছে? ইনার থিক সেকেন্ডারি ওয়াল আছে। আমার কথা কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে? জি স্যার, মানে হালকা প্রাইমারি সেলের ভিতরে প্রথমে হচ্ছে পাতলা একটা প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়ালের ভিতরে আছে থিক সেকেন্ডারি ওয়াল, তার মানে মোটা সেকেন্ডারি ওয়াল। তাহলে বলো তো একটা সেল ওয়ালের ভিতরে তাহলে কয়টা পোরশন আছে? একটা সেল ওয়ালের ভিতরে দুইটা পোরশন আছে। একটা হচ্ছে থিন প্রাইমারি আর হচ্ছে থিক সেকেন্ডারি, তাই না? থিন মানে হচ্ছে চিকন, থিক মানে হচ্ছে মোটা। একটা হচ্ছে পাতলা প্রাইমারি ওয়াল আর একটা হচ্ছে মোটা সেকেন্ডারি ওয়াল। ডিফারিং ফ্রম ইচ আদার ইন এ মলিকুলার আর্কিটেকচার। এটার ভিতরে মলিকুলার যে আর্কিটেকচার আছে তার উপর বেসিস করে এই দুটাকে ডিফারেন্সিয়েট করতে পারবা। Both these walls of jute ultimate cell are compared of ultrafine microfibrils. তার মানে এই যে both these walls of jute ultimate cell, তোমার যে আলটিমেট সেল গুলো আছে এবং তার ভিতরে যে সেল ওয়াল গুলা, সেল ওয়ালের ভিতরে কি আছে? আলট্রাফাইন মাইক্রোফিব্রিল। আলট্রাফাইন মাইক্রোফিব্রিল। এর আগে আমরা কি বলছিলাম? মাইক্রোফিব্রিল গুলা কটনের বেলায় ওই যে আড়াআড়ি ভাবে যে গেছে, মানে লেফট সাইড থেকে রাইট সাইড দিকে হেলিক্যাল যে ফর্মে ভাবে যায়, আমরা সেটাকে কি বলি? ফিব্রিলস বলি। আর এটা হচ্ছে কি? আলট্রা ফাইন মাইক্রোফিব্রিলস। While in the primary wall the fibrils are lying in crisscross manner. তাহলে প্রাইমারিতে কি ম্যানারে আছে ফিব্রিলসটা? প্রাইমারি ওয়ালে, হ্যালো, প্রাইমারিতে ক্রিস ক্রস ম্যানারে আছে। তাহলে বলো তো প্রাইমারি ওয়ালটা কি মোটা না চিকন? আগে তো চিকন, পাতলা, তাই না? এটাকে আমরা পাতলা বলি। চিকন হলে শোনো, পাতলা লেয়ার তো, এটা লেয়ারকে আমরা পাতলা বলি। লেয়ার কখনো চিকন হয় না, তাই না? আমরা থিন লেয়ার বলতে পারি, তার মানে পাতলা লেয়ার। তো এটাতে ক্রিস ক্রস ম্যানারে থাকবে। আর পরেরটা কিভাবে থাকবে দেখো তো? পরেরটা বলা হচ্ছে কি, the fibrils are almost parallelly arranged as a right hand spiral in the secondary wall. সেকেন্ডারি ওয়ালে কিভাবে থাকবে বলো তো? ফিব্রিল গুলা প্যারালালি অ্যারেঞ্জ থাকবে রাইট হ্যান্ড স্পাইরাল। দেখো আমরা এখন ওই চিত্রটা দেখি। এই যে দেখো, আমি এখন যে চিত্রটা বের করছি, এই যে জায়গাটুকু মার্ক করলাম, বুঝছো? এই তোমরা মার্ক করা পোরশন দেখতে পাচ্ছ? স্যার দেখতেছি। আচ্ছা, এই জায়গাতে কি ছিল? অনেকগুলো আলটিমেট সেল ছিল, তাই না? এখন যে জায়গায় মার্ক করে দিছে এটা কি ছিল? অনেকগুলো আলটিমেট সেল ছিল। কয়টা? 10টা। এখন এই 10টা থেকে আমি কি করলাম? এই যে জায়গায় মার্ক করে দিলাম, 10টা থেকে একটা আলটিমেট সেলকে দেখাচ্ছি। 10টা থেকে কয়টাকে দেখাচ্ছি? একটাকে। হ্যাঁ, দেখো প্রথমে আমি কি বলছিলাম? এই আলটিমেট সেলগুলা থিক সেল ওয়াল দ্বারা গঠিত, তাই না? মোটা সেল ওয়াল দ্বারা গঠিত। সেই সেল ওয়ালের দুইটা পোরশন আছে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াল, আরেকটা কি ওয়াল বলো? সেকেন্ডারি। প্রাইমারিটা কি বলছিলাম? পাতলা। প্রাইমারিটা কি বলছিলাম? পাতলা। সেকেন্ডারিটা মোটা। আচ্ছা দেখো তো এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে কিনা যে প্রাইমারিটা পাতলা, সেকেন্ডারিটা মোটা? দেখো তো বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। আর প্রাইমারি এবং সেকেন্ডারিতে কি বলছিলাম? আলট্রা ফাইন কি থাকবে? ফিব্রিল থাকবে, তাই না? আলট্রা ফাইন ফিব্রিল থাকবে বলছিলাম। হ্যালো, জি স্যার।
ফিব্রিল বলছো। আচ্ছা বলো তো প্রাইমারিতে ফিব্রিল গুলা কি অবস্থায় থাকবে? ক্রিস ক্রস। ওটা হচ্ছে ক্রিস ক্রস। দেখো তো এই যে আমি মাউসের স্ক্রোল যে জায়গায় আছে এটা ক্রিস ক্রস ম্যানারে আছে না? জি স্যার। এই দেখো ক্রিস ক্রস ম্যানারে আছে কিনা। আচ্ছা ক্রিস ক্রস প্যাটার্নটা কি একটু দেখাই দিই তাহলে তোমাদের একটু সুবিধা হবে। হয়তো বা ভুলে গেছো, আমি একদিন দেখাইছিলাম। স্যার একদিন বলেছিলেন স্যার। আচ্ছা আমি আবারও বলে দিই। দেখা যায় লেখাগুলা দাগ যে দিচ্ছে? জি স্যার। দেখো এটা কিন্তু একটা হেলিক্যাল ফর্ম আছে, একদিকে বাঁকানো, তাই না? তো এই বাঁকানো সাপেক্ষে যদি এরকম করে দাগ দেওয়া যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো? ক্রিস ক্রস প্যাটার্ন বলবো। ক্রিস ক্রস প্যাটার্ন। এই যে এটাকে আমরা কি প্যাটার্ন বলবো? ক্রিস ক্রস প্যাটার্ন। রাইট। দেখো তো প্রাইমারি ওয়ালটা এরকম না হালকা? এই যে মাউসের স্ক্রল যে জায়গায় দেখো তো এটা এরকম দেখতে না? জি স্যার। আর সেকেন্ডারি কি বলছিলাম বলো তো? সেকেন্ডারিটা প্যারালাল। রাইট হ্যান্ড। দেখো কি বলছিলাম? সেকেন্ডারিটা বলছিলাম যে রাইট হ্যান্ড স্পাইরাল। রাইট হ্যান্ড স্পাইরাল বলছিলাম, তাই না? যে যে fibrils are almost parallelly arranged as right hand spiral in the secondary wall. সেকেন্ডারি ওয়ালে ফিব্রিল গুলা কি অবস্থায় থাকবে? রাইট হ্যান্ড স্পাইরালে থাকবে। রাইট হ্যান্ড মানে হচ্ছে লেফট সাইড থেকে যদি রাইট সাইডের দিকে বেঁকে যায়। বলো দেখো তো ফিব্রিল গুলা কোন দিকে বেঁকে গেছে? লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে বাঁকছে না? দেখো তো। জি স্যার। আবারও খেয়াল করো, একটা ফিব্রিল চিন্তা করো, দেখো লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে গেছে কিনা? জি দেখতেছো? স্যার। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড অ্যাঙ্গেল, রাইট হ্যান্ড স্পাইরাল। বুঝতে পারছো? যদি রাইট সাইডের দিকে অ্যাঙ্গেল ফর্ম করে, দেখো তো এই যে প্রত্যেকটাকে যদি এখানে নিচের দিকে একটা অ্যাঙ্গেল ধরতে চাও, অ্যাঙ্গেলটা কোন দিকে পড়বে? লেফটের দিকে না রাইটের দিকে? কোণের ডিরেকশনটা কি লেফট সাইডে না রাইট সাইডে? রাইট স্যার সাইডে। রাইট সাইডে পড়বে স্যার। রাইট। এই যে দেখো যদি এরকম করে বাঁকানো থাকে তখন সেটাকে আমরা কি বলবো? রাইট হ্যান্ড স্পাইরাল। বুঝতে পারছো? জি স্যার। দেখো এটা যদি চিন্তা করো অ্যাঙ্গেলটা এরকম হয়েছে না এই জায়গায়? বুঝাইতে পারছি? ক্রস সেকশনের সাপেক্ষে এই যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলতেছি যে অ্যাঙ্গেলের ডিরেকশনটা কোন দিকে পড়ছে, লেফট সাইড না রাইট সাইড? অবশ্যই রাইট সাইডে। কি বুঝছো আমার কথাটা? জি স্যার। আচ্ছা আমি তোমাদেরকে আবার একটু দেখাই। আচ্ছা তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম কেমন, যে কিভাবে একটা সেলের ভিতরে কি অবস্থায় থাকে। আচ্ছা দেখো আমরা কিন্তু এই পর্যন্ত শেষ, যে প্যারালালি অ্যারেঞ্জড as a right hand spiral in the secondary wall. এই চিত্র তোমাদের দরকার নেই, কেমন? এই যে রাইট পাশে যে চিত্রটা, এই চিত্র তোমার আঁকার দরকার নেই। এই চিত্র আঁকবা, এই যে হাতের ডান পাশে যে চিত্রটা মার্ক করে দিলাম পরীক্ষায় যদি আসে। আর এই যে হ্যালো, আর পরীক্ষায় যদি তোমাদের আসে, পরীক্ষায় যখন লিখবা তখন কিন্তু ওই যে হেলিক্যাল অ্যাঙ্গেলটাও দিয়ে দিতে হবে, যে প্রত্যেকটা ফিব্রিল কতটা অ্যাঙ্গেল আছে, 7 থেকে 9 ডিগ্রি অ্যাঙ্গেল আছে মাইক্রোফিব্রিল, লেখা আছে অবশ্যই এখানে। আচ্ছা দেখো কি বলা হয়েছে এখানে, যে ডিস্ট্রিবিউশন অফ লিগনিন ইজ নট ইউনিফর্ম ইন দ্য জুট ফাইবার। তুমি এই লিগনিনটা জুট ফাইবারের ভিতরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন নয়, তার মানে তুমি এক এক জায়গায় কম বেশি পাবা। দিস ইজ concentration of cellulose and hemicellulose in the primary and secondary walls, or there is concentration of cellulose and hemicellulose in the primary and secondary cell wall. আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি সেল ওয়ালের ভিতরেই আমরা সেলুলোজের কনসেন্ট্রেশনটা পাবো। আর আউটসাইড আমরা কি পাবো বলো তো?
সেকেন্ডারি এবং প্রাইমারি সেল ওয়ালের বাইরে কি থাকে বলো? মিডল ল্যামিলা। আর মিডল ল্যামিলা কি দ্বারা গঠিত বলো? মিডল ল্যামিলা কি দ্বারা গঠিত? হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, মিডল ল্যামিলার কি থাকে বলো? লোমেন থাকে। আরে না, মিডল ল্যামিলা কি দ্বারা গঠিত? মিডল ল্যামিলা কি দ্বারা গঠিত? নন সেলুলোজিক ম্যাটেরিয়াল। নন সেলুলোজিক ম্যাটেরিয়ালের ভিতরে কি বলছিলাম? লিগনিন। এই যে দেখো এখানে হলুদ হলুদ হালকা যেটা, এই যে জিনিসটা মার্ক করে দিলাম, এই যে গোলাকৃতির, এটা হলো কি এক একটা আলটিমেট সেল। আলটিমেট সেলের ভিতরে থাকবে লুমেন, আর আলটিমেট সেলের চারপাশে কি থাকবে? নন সেলুলোজিক কম্পাউন্ড, তার মানে লিগনিন থাকবে। আর এই আলটিমেট সেলের ভিতরে দুইটা ব্যাপার স্যাপার আছে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াল, আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। প্রাইমারি ওয়ালটা হচ্ছে পাতলা, যার ভিতরে ফিব্রিল গুলো আছে কি ব্যাপারে? ক্রিস ক্রস প্যাটার্নে। আর সেকেন্ডারি ওয়ালটা হচ্ছে মোটা, যার ভিতরে ফিব্রিল গুলো আছে রাইট হ্যান্ড স্পাইরাল অবস্থায়, এবং মেইনলি সেলুলোজ এবং হেমিসেলুলোজের ব্যাপারটা সেটা মেইনলি আমার এই জায়গার পোরশনটাতেই থাকবে। এটাই আমি বলতেছি এখানে, যে there is a concentration of cellulose and hemicellulose in primary and secondary walls. তার মানে হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সেল ওয়ালের ভিতরেই মেইনলি সেলুলোজ এবং হেমিসেলুলোজের কনসেন্ট্রেশন থাকবে। Each fiber element of raw jute stem incidentally comprise 5 to 10 atoms bonded together. এই যে সেটা এর আগেও বলছি যে আমাদের র স্টেমে যে ফাইবার গুলো আছে সেগুলো 5 থেকে 15টা আলটিমেট সেলে বন্ডেড টুগেদার থাকে। দেখো, these ultimate cells are on an average 2.5 millimeter long, tapered ends and a wider middle. তার মানে এখানে বলা হচ্ছে যে এই যে আমার যে আলটিমেট সেলগুলো, সেটা কিন্তু আমি এর আগেও বলছি 2.5 মিলিমিটার থাকে, এবং এটা কি ট্যাপার্ড শেপে থাকে। দেখো, ট্যাপার্ড শেপ বলতে কোনটাকে বোঝায়? যে দুই প্রান্ত হবে চিকন, মাঝখানে হবে মোটা, সেটাকে বলা হচ্ছে ট্যাপার্ড শেপ। এই যে জিনিসটা, এটা হলো ট্যাপার্ড ফর্মে আছে, দুই পাশে চিকন আর মাঝখানে মোটা। এটা কি তাই না? জি স্যার। হ্যাঁ, এই শেপটাকে বলা হচ্ছে ট্যাপার্ড শেপ। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে এন্ড দ্য ওয়াইডার মিডল, মাঝখানে থাকবে মোটা, ওয়াইডার থাকবে, যেটার বলা হচ্ছে 18 মাইক্রোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আর এর আগে আমরা পড়ে আসছিলাম কত? 0.02 মিলিমিটার ওয়াইড, তাই না? এই যে দেখো, এই যে 0.02 মিলিমিটার, যেটাই দাও হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কোনোটাই ধরো অ্যাকুরেট না। এটা ধরো গবেষণা পেপারে এক এক জায়গায় এক এক রকম দেখা গেছে, কারণ এটা কখনোই ইউনিফর্ম লেন্থ এবং উইডথে থাকে না, সেটা কিন্তু আগেই বলে দিছে। দ্য ক্রস সেকশন অফ আলটিমেট সেল ইজ পলিগোনাল, যেটা আমরা এর আগেরটাতেও পড়লাম। আগেরটাতে পড়ছি না, পলিগোনাল শেপে থাকে। আগের কোনটা? তার মানে হচ্ছে মাইক্রোস্ট্রাকচারও আমরা এটা পড়ে আসছি। The layer of bonding substance between the ultimate cell is called middle lamella, যেটা আমরা পড়ছি যে এই আলটিমেট সেলগুলা কি দ্বারা বন্ডিং অবস্থায় থাকে? মিডল ল্যামিলা দ্বারা। এই যে এখানেও দেখানো হয়েছে, এই যে ব্ল্যাক, দেখো এই যে ব্ল্যাক কালারে দেখানো হয়েছে না, এই যে তীর চিহ্ন দেওয়া মার্ক করা জায়গায়, মিডল ল্যামিলা। দেখো এই যে এখানে আমরা দেখাইছি এই যে মিডল ল্যামিলা, কালো কালো যে চার সাইডে, মানে প্রত্যেকটা সেল একত্রে বন্ডিং হওয়ার জন্য মাঝখানে যেগুলো ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে মিডল ল্যামিলা। The cell wall resembles a hollow tube having two different walls, one primary and secondary layer, and a thicker secondary wall composed of microfibrils besides a lumen. এই যে ওই সেম কথাগুলো আবার আসতেছে, যে আমাদের এই প্রত্যেকটা সেল ওয়ালের ভিতরে দুই ধরনের ইথ আছে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াল, একটা সেকেন্ডারি ওয়াল, এবং মাঝখানে একটা হলো জায়গা আছে। এই হলো জায়গাটাকেই বলা হচ্ছে লুমেন। এই যে লুমেন, এই যে মাঝখানে গোল যে জায়গাগুলো আছে ফাঁকা, এটাকে বলা হচ্ছে লুমেন। এখানে লুমেন কোনটা বলো তো? এই চিত্রে লুমেন কোনটা? কেউ মার্ক করে দেখাইতে পারবা লুমেন কোনটা? এই যে তীর চিহ্ন দেওয়া যে জায়গাটা দিলাম, এই জায়গাটা একেবারে ওই যে গোল মাঝখানে যে মিডল পয়েন্ট গুলো, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে লুমেন। কেমন? এটাকে বলা হচ্ছে কি? লুমেন। ওকে,
স্যার হ্যাঁ বলো। লুমেনে স্যার হচ্ছে মানে নন সেলুলোজিক ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হবে। লুমেন না, লুমেন তো ফাঁকা। স্যার সরি স্যার লুমেন না, মিডল জানি স্যার, ল্যামিলা, মিডল ল্যামিলা। সরি স্যার মিডল ল্যামিলা। তাহলে কি স্যার এটা হচ্ছে, এটা কি স্যার তাহলে কি সুগঠিত হবে না স্যার, মানে যেহেতু সেলুলোজ থাকবে না? না, সুগঠিতই, কিন্তু এটা আসলেই তোমার একটা সিমেন্ট হিসাবে কাজ করবে, বন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে কাজ করবে। সে ওই আলটিমেট সেলগুলাকে একত্রে ধরে রাখার জন্য চারপাশে একটা প্রলেপের মতো থাকবে, সেটাকে বলা হচ্ছে মিডল ল্যামিলা, যেটা হচ্ছে নন সেলুলোজিক কম্পাউন্ড দ্বারা গঠিত, মেইনলি কি দ্বারা গঠিত, লিগনিন দ্বারা গঠিত। আর এটার কনসেন্ট্রেশনটা তোমার সব জায়গায় সমান না, এক এক জায়গায় একটু কম বেশি আছে, এটাই আগে বলা হয়েছে। দেখো, each layer contains cellulose embedded in a matrix, hemicellulose and lumen. Hemicellulose is composed of highly branched polysaccharides including glucose, galactose, xylose, etc. Lignin contains the hydrocarbon polymers found around fibers. The layer with microfibril is the thickest. The layer of the microfibril is the thickest and determine the overall properties of the fiber. দেখো কি বলা হচ্ছে, the layer of microfibril is the thickest, তার মানে হচ্ছে মাইক্রোফিব্রিল যে জায়গাগুলোতে আছে সেটা হচ্ছে থিক পোরশন, তার মানে হচ্ছে মোটা পোরশন, এন্ড ডিটারমাইন দ্য ওভারঅল প্রপার্টিজ অফ দ্য ফাইবার। আর এই ফিব্রিলের উপর বেসিস করে ডিটারমাইন করা যায় যে তোমার ফাইবারে কেমন প্রপার্টিজ আসবে। দ্য মাইক্রোফিব্রিল লেয়ার ইজ রিচ ইন সেলুলোজ মলিকুলস। এই মাইক্রোফিব্রিলটাই মেইনলি কিসে গঠিত হয়, সেলুলোজ মলিকুলস দ্বারা, যেটা আমি এর আগেই বলছি যে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়ালটা সম্পূর্ণটাই কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত। শেষ। পরীক্ষায় যদি আসে যদি প্রথমটা আসে ম্যাক্রোস্ট্রাকচার, তাহলে শুধু এইটুকু চিত্র দিয়ে বুঝাই দেবা যদি ম্যাক্রোস্ট্রাকচার আসে। আর যদি মাইক্রোস্ট্রাকচার আসে, যে মাইক্রোস্ট্রাকচার, তাহলে এই চিত্রটা দিবা, এই চিত্রটা দিয়া সুন্দর করে লিখে দিবা। মেইন কাজ একটাই, এখানে স্যার দুইটা। আবার একটু বলেন স্যার, আমার নেট একটু প্রবলেম করতেছে। যদি ম্যাক্রোস্ট্রাকচার আসে পরীক্ষায়, ম্যাক্রোস্ট্রাকচার, তাহলে সুন্দর করে এই চিত্রটা দিবা আর উপরের এই পোরশনটুকু লিখে দিবা। আর যদি মাইক্রোস্ট্রাকচার আসে, মাইক্রোস্ট্রাকচার, তাহলে এখান থেকে লেখা শুরু করবা, লেখা তো লিখবাই, আর এই চিত্রটা দিবা। কেমন বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। আর যদি পরীক্ষায় মাইক্রো কোনোটাই উল্লেখ নাই, শুধু আছে মরফোলজিক্যাল স্ট্রাকচার অথবা দেওয়া আছে অ্যানাটমি অফ জুট স্টেম, তাহলে তোমাকে দুইটাই লিখতে হবে, চিত্র দুইটাই দিতে হবে, এটা একটা, এটা একটা। বলো কি যেন বলতেছিলা কে? হ্যালো। জি স্যার, এটাই বলতে চাইছিলাম। জি স্যার, ছবি আঁকানো লাগবে কি? অবশ্যই ছবি আঁকাইতে হবে, ছবিগুলো খুব ইজি, আর তোমরা খুব সুন্দর ছবি আঁকো। আমি তোমাদের কটনের ছবিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখে দেখে আঁকাইলে ভালো হয় স্যার। না, দেখে দেখে আঁকাইছো হয়তো ভাই এতটা ভালো হবে না, কিন্তু আঁকতে কিন্তু পারবা, পরীক্ষায় বোঝাইতে পারবা তোমরা কি বোঝাইতে পারতেছো। তো আমি খুব ভালো লাগছে তোমার আঁকানো গুলো দেখে, সবারই ভালো আঁকছো, সুন্দর। আচ্ছা, তাহলে আমাদের ম্যাক্রোস্ট্রাকচার মাইক্রোস্ট্রাকচার গেল। আচ্ছা, জুট রেটিংটা কি আমরা এর আগে একটু পড়ছিলাম হালকা, যে জুট রেটিং। দেখো, জুট রেটিং ইজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ ফাইবার আর এক্সট্রাক্টেড বাই ডিকম্পোজিং দ্য প্ল্যান্ট থ্রু দ্য জয়েন্ট অ্যাকশন অফ ওয়াটার অ্যান্ড অ্যাকোয়াটিক মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া। এখানে বলা হচ্ছে যে প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে, মানে যে বায়োলজিক্যাল প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে ফাইবার গুলাকে এক্সট্রাক্ট করা হয়, তার মানে ফাইবার গুলাকে ছাড়িয়ে আনা হয়, মানে ফাইবার গুলাকে আলাদা করা হয়। কিভাবে? ডিকম্পোজিং দ্য প্ল্যান্টস, ফাইবার গুলাকে ডিকম্পোজ করে, থ্রু দ্য জয়েন্ট অ্যাকশন অফ ওয়াটার অ্যান্ড অ্যাকোয়াটিক মাইক্রো অর্গানিজম। যে বায়োলজিক্যাল প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে ফাইবার গুলাকে আলাদা করা হয়, কিভাবে? ফাইবারের ডিকম্পোজিশনের মাধ্যমে।
আর ফাইবারটা ডিকম্পোজিশন কিভাবে হয়? জয়েন্ট অ্যাকশন অফ ওয়াটার এন্ড অ্যাকোয়াটিক মাইক্রো অর্গানিজম, তার মানে পানি এবং জলজ যে মাইক্রো অর্গানিজম আছে এই দুইটা সম্মিলিত অ্যাকশনের মাধ্যমে এই রেটিং প্রক্রিয়াটা হয়ে থাকে। আচ্ছা তোমরা দেখছো না জুটটাকে কি করে পানির ভিতরে ডুবায় রাখে, তাই না? জি স্যার। হ্যাঁ, ওইখানেই মেইনলি এই কাজটা হয়ে থাকে। ওই যে পানি এবং পানির ভিতরে যে জলজ মাইক্রো অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া এবং পানির সংস্পর্শের মাধ্যমেই এটাকে ফাইবার গুলাকে এক্সট্রাক্ট করা হয়, আর তাকেই বলা হয় জুট ট্রেডিং। বুঝাইতে পারছি আমি নিশ্চয়ই? আমি আবারও বলি, জুট ট্রেডিং ইজ এ বায়োলজিক্যাল প্রসেস in which fibers are extracted by decomposing the plants। মানে বলা হচ্ছে যে জুট ট্রেডিংটা হচ্ছে ওই ধরনের বায়োলজিক্যাল প্রক্রিয়া যেখানে ফাইবার গুলাকে ফাইবারে পচনের মাধ্যমে সেপারেট করা হয়। আর সেই পচনটা কিভাবে করানো হয়? থ্রু দ্য জয়েন্ট অ্যাকশন অফ ওয়াটার এন্ড অ্যাকোয়াটিক মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া। এই যে আমরা ডিকম্পোজ বলছি, ডিকম্পোজ কি? পচানো না? জি স্যার। আমরা ফাইবার গুলাকে ডিকম্পোজিং এর মাধ্যমে ফাইবার কালেক্ট করার যে প্রক্রিয়া বা প্রসেস তাকে জুট ট্রেডিং বলা হয়। আর ডিকম্পোজিংটা করা হয় অ্যাকশন অফ ওয়াটার এন্ড অ্যাকোয়াটিক মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া। আচ্ছা দেখো, রেটিং প্রসেস উইথ সাম আদার ফ্যাক্টর ইনফ্লুয়েন্সেস দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইন্ডিকেট দ্য কোয়ালিটি অফ ফাইবার লাইক স্ট্রেংথ। তার মানে তুমি রেটিং প্রসেসের উপর ডিপেন্ড করবে ওই ফাইবারের কোয়ালিটিটা কেমন আসবে। কি কি কোয়ালিটি? স্ট্রেংথ, কালার, লাস্টার, টেক্সচার। তার মানে হচ্ছে তুমি যদি রেটিং কি পরিমাণ করছো তার উপর ফাইবারের কিছু বৈশিষ্ট্য নির্ভর করবে। সেগুলা কি কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে স্ট্রেংথ। তুমি যদি রেটিং খুব বেশি হয়ে যায়, স্ট্রেংথ কম পাবা। কালার ডাল হয়ে যাবে, কালার আর উজ্জ্বল থাকবে না, ডাল বর্ণ হয়ে যাবে। লাস্টার থাকবে না, টেক্সচার থাকবে না। টেক্সচার মানে যে একটা দেখো তুমি, টেক্সচার মানে হচ্ছে যে আমরা যেটা বলি যে টেক্সচারাইজিং থেকে টেক্সচার শব্দটা আসছে, তার মানে হচ্ছে একটু উইভিনেস থাকবে না। তুমি দেখো যে পাটের ভিতরে তুমি হালকা হালকা একটু উইভি, একটু বাঁকানো বাঁকানো পোর্শন দেখবা ফাইবারটা, সেটাকে আমরা টেক্সচার বলতেছি। তারপর দেখো, ইন ওয়াটার scarce area of the Bangladesh rating is conducted in small dishes, canals and ponds etc. তার মানে হচ্ছে আমাদের এই যেসব জায়গায় আমাদের পানি আছে সেসব জায়গায় মেইনলি আমরা রেটিংটা কন্ডাক্ট করে থাকি। আমরা যেসব জায়গায় জলজ এরিয়া যেসব জায়গায় আছে ওই সব জায়গাতে আমরা রেটিংটা করে থাকি, তাই না? তোমরা খেয়াল করে দেখো যে আমরা এই রেটিং, এই পার্টটাকে গ্রাম্য ভাষায় কি বলে? জাগ দেওয়া বলে। জাগটা কোথায় দেই? যেসব জায়গায় পানি আছে। দেখো সেটা কি? স্মল ডিসেস, ক্যানেলস, পন্ডস এটসেট্রা হোয়ার ওয়াটার স্ট্যান্ডস ফর অনলি এ শর্ট পিরিয়ড। এবং এখানে একটা টার্ম হচ্ছে স্ট্যান্ড ওয়াটার থাকতে হবে, ওয়াটার স্ট্যান্ডস। তার মানে স্থির পানি থাকতে হবে। চলমান পানি, স্রোত আছে, এইসব জায়গায় দেওয়া যাবে না, তাহলে ব্যাকটেরিয়া গুলা ধুয়ে চলে যাবে, তোমার রেটিংটা হবে না। তানভীর বলো। স্যার আমরা যে রেটিংটা করি পুকুরের মানে স্থির পানিতে স্যার, হুম। এখন স্যার হচ্ছে পানিতে কি পরিমাণ স্যার হচ্ছে মাইক্রো অর্গানিজমস মানে স্যার ডিকম্পোজিংটা স্যার হওয়ার জন্য তো স্যার আমাদের ব্যাকটেরিয়ার দরকার হয়। হুম। স্যার পানিতে কি মানে সব পানিতেই তো স্যার হচ্ছে ওই ব্যাকটেরিয়া তো ওরকম করা মানে স্যার শোনো, মেজার করে বুঝতে স্যার পারছি, করা তোমার যায় না। মেজার করার দরকার নাই। তোমার হচ্ছে তুমি যখন এই যে সেলুলোজিক ম্যাটেরিয়ালটা আছে, তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি যদি নরমালি কোনো একটা গাছকে কিংবা কোনো একটা গাছের বাকল যদি মাটিতে উপরে রেখে দাও, দেখো কয়েকদিন রাখার পরে ওর ভিতরে পচন ধরে। খেয়াল করছো কি? জি স্যার। আমার মনে হয় খেয়াল করছো। তো তুমি সেই ক্ষেত্রে পাট গাছ, এটাও কি একটা উদ্ভিদ, এটাকে যদি তুমি নরমালি ওই তোমার জমিতে একটা স্তূপ আকারে আবদ্ধ করে রেখে দাও, তাহলে এখানেও হালকা পচন ধরবে, কারণ এর ভিতরে সেলুলোজ আছে, লিগনিন আছে, যেগুলো হচ্ছে কি এগুলো পচনশীল ম্যাটেরিয়াল। পচনশীল। জি স্যার। হ্যাঁ, পচন ধরে যাবে। তো এখন কথা হচ্ছে যে স্যার আমরা তো তাহলে জমিতে রেখে দিতে পারি। হ্যাঁ, জমিতে রেখে দিতে পারো। তুমি তো ফাইবার গুলাকে কালেক্ট করবা, ফাইবার গুলা কি পচায় ফেলবে একবারে?
পচেন জমিতে সার বানাবা তা তো আর না, তোমার ফাইবার গুলা কালেক্ট করা দরকার। যে কারণেই এটা যখন আমরা পানিতে দেব, পানির নিচে ওই যে 15 থেকে 30 দিন আমরা পানির নিচে নিমজ্জিত অবস্থায় রাখবো, তখন এই পানির সাথে এই সেলুলোজিক ম্যাটেরিয়ালের একটা বিক্রিয়ার ফলে এখানে যে মাইক্রো অর্গানিজম অটোমেটিকলি কিছু আছে আর কিছু সৃষ্টি হয়ে যাবে, এবং কি এটা একটা স্থির পানির ভিতর হইতে হবে। তাহলেই মনে করো এটা কালচার। তুমি একটু খেয়াল করে দেখো যেসব জায়গায় এই পাটগুলাকে রেটিং করে ওইসব জায়গার পানির দুর্গন্ধ ছড়ায় যায়, পানির কালার চেঞ্জ হয়ে যায়। তার মানে এই যে পচতেছে একটা জিনিস, পচলে তো অবশ্যই দুর্গন্ধ ছড়াবে, তাই না? এই জন্যই ওই পানিটা দুর্গন্ধময়, এবং কি এই কারণেই পানির কালারটাও কালচে কালার হয়ে যায়। জি স্যার। স্যার মানে তারপরে কি ওই পানিতে আমি আর মানে ইয়ে করতে পারবো না স্যার? পাটের রেটিংটা স্যার কি হ্যাঁ, আবার পরে করতে আবার হবে? রেটিং করবে। শোনো, এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা গ্রামে এইসব জায়গায় ধরো এগুলো এখন কোনো নাই। তোমার ওই যে কতটুকু মাইক্রো অর্গানিজম আছে এটা কোনো মেজারমেন্ট কেউ করে না। সরাসরি দিচ্ছে ওই যে পাট চাষি, যে সে তোমার আমার থেকে অভিজ্ঞ, কয়দিন রাইখা দিত বসে ঘরে বসে বলে দেবো যে না না 20 দিনের আগে এটা পাটের জাগ দেওয়া শেষ হবে। জাগ বলে এটাকে, বলবে জাগ দেওয়া শেষ হবে না। তো এই পানিটাতে আবার রাখবে। আর এগুলো হয় কি বলি আমি বলি, তোমার বাড়ির আশেপাশে ছোট ছোট গর্ত করা থাকে কৃষকের বাড়ির আশপাশে, যেখানে ওই বিলের কিছু মাছ এসে জমা হয়ে থাকে। এগুলার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে এই ছোট ছোট পুকুরগুলা। এইসব জায়গাতেই দেখো পুকুর না, এগুলো এগুলো হলো একটা বিলের এক পাশে ছোট একটা জমি, গর্ত জমি। পানি আসে বর্ষাকালে আটকা পড়ছে, পানি যাচ্ছে না, ওই জায়গায় তারা ওই যে, এটা কিন্তু রেইনি সিজনের ফসল এই পাট, তোমাদের কিন্তু বলছি যে জি স্যার, কাল্টিভেশনে ছিল হ্যাঁ এটা রেইনি বর্ষা, সিজনে। হ্যাঁ রেইনি সিজনে। তো রেইনি সিজনে যেসব নিচু জমি ওইসব জায়গায় এমনি পানি আবদ্ধ হয়ে থাকে, পানি কোনো দিক যাইতে পারে না, ওই জায়গাতে এই রেটিং কাজটা সম্পন্ন হয়ে থাকে। জি স্যার, আমি ভাবছিলাম যে হচ্ছে একবার মানে ডিকম্পোজ করছি, ব্যাকটেরিয়া যদি না 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 মানে না, ওরকম কমে কিছু যায় না। আবার দিলে না বেশি না দিন না লাগবে ওইরকম কিনা? কিছু না, না ওইরকম কিছু না। তারপর দেখো, around 4 million farmer in Bangladesh are involved in jute cultivation and majority of them use the traditional method. তারা যে ধরো 4 মিলিয়ন লোক বাংলাদেশে যারা জুট কাল্টিভেশনের সাথে জড়িত, এবং এরা ট্রেডিশনাল মেথডে রেটিং করে থাকে, এবং এটা কি টাইম কনজিউমিং অ্যাপ্রোচ অফ রেটিং ইন পন্ডস এন্ড ক্যানেল। এই যে 30 দিন, এটা কি অনেক সময় সাপেক্ষ না কাটার পরে? তারপর দ্য ট্রেডিশনাল মেথড হ্যাম্পার্স দ্য কোয়ালিটি অফ দ্য জুট ফাইবার অ্যান্ড পলুটস অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ইট ডিকম্পোজেস দ্য বায়োমাস। দেখো যে এই ট্রেডিশনাল মেথড যেটা, এই যে আমরা পানিতে মানে নিমজ্জিত করে যে রেটিংটা করলাম, এটাকে ট্রেডিশনাল মেথড বলা হইতাছে। এটা কি করবে? জুট ফাইবারের কোয়ালিটিটাকে হ্যাম্পার করবে। যদি রেটিং বেশি হয়ে যায় তাহলে ফাইবার নষ্ট হয়ে যাবে, আবার যদি রেটিং কম হয়ে যায় তাহলে ফাইবার গুলো হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ওইরকম সফটনেস থাকবে না। তার মানে লিগনিন বেশি রিমুভ হইতে পারে নাই। লিগনিন না তো ওই যে তোমার যে ওই সিমেন্টেড ম্যাটেরিয়ালটা আছে, ডিকম্পোজ হয়েই তো ছাড়তে হবে স্টিম থেকে, পাটকাঠি থেকে। তো তুমি যদি একটা জায়গা থেকে মানে আস্তে করে ছেড়ে যাওয়া আর একটাকে টাইনা ছাড়ানো, দুইটার ভিতরে তো অবশ্যই তফাৎ আছে। যদি তোমার রেটিং কম হয় তাহলে ওইটা থেকে টেনে ছাড়াইতে হবে, আর টেনে ছাড়াইলে ওইটা ফাইবার গুলো শক্ত হবে, হার্শ হবে বেশি। তো এই জন্য এটা কি করবে, যে ট্রেডিশনাল মেথড হ্যাম্পার্স দ্য কোয়ালিটি অফ জুট ফাইবার, এটা এই জন্য বলা হয়েছে। এন্ড পলুটস এন্ড এনভায়রনমেন্ট অ্যাজ ইট ডিকম্পোজ দ্য বায়োমাস। এই যে এখানে বায়োমাস গুলো ডিকম্পোজ হয় বলেই এই এনভায়রনমেন্ট কি করে থাকে, পলিউশন ঘটে থাকে। সেটা একটা ওয়াটার পলিউশন হয় আর সাম এয়ার পলিউশন হয়। Moreover, nowadays the trend of dryness of the river and ponds, canals during the short harvesting period due to the climate change, it is difficult for farmers to rate the jute. যে একবার বলা হচ্ছে বর্তমানে আমাদের নদী খাল বিল গুলো শুকিয়ে গেছে। হ্যালো, জি স্যার। জি স্যার স্যার। শুনতেছি। তোমরা একটা লাইনে থাকো। জি স্যার, শুনছি স্যার। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বর্তমানে আমাদের নদী খাল বিল শুকায় যাচ্ছে, তাই না? দেখছো তো তোমরা সবাই, তাই না? যে যেসব জায়গায় আগে নদী খাল বিলে প্রচুর পানি থাকতো, আমার পানি টানি থাকে না, নদী ভরাট হয়ে গেছে। এই যেসব কারণে আমাদের এখন এই ফার্মারদের জন্য এই যে জুটটাকে রেটিং করা খুব কঠিন হয়ে পড়ছে।
এখন কঠিন হয়ে পড়লেও আবার ওই যে অল্টারনেট একটা অপশন আসতেছে, দেখো দ্য ট্রেডিশনাল রেটিং মেথড ইজ নন এজ স্টিম রেটিং ইন হুইচ দ্য কমপ্লিট প্ল্যান্ট স্টিম ইজ ইমার্সড ইন সাফিসিয়েন্ট ওয়াটার ইন চ্যানেল। দ্য প্র্যাকটিস অফ রেটিং অফ জুট প্ল্যান্টস ইন দ্য জুট গ্রোয়িং রিজন ইজ টু ইমার্স দ্য জুট বান্ডেলস ইন দ্য clear slow flowing water in canal, tank, ponds or dishes. The minimum ratio of plant material to water in stagnant water should be 1:20. তার মানে যে ওই স্ট্যাগনেন্ট ওয়াটারের ভিতরে যে আমরা দিব সেখানে ম্যাটেরিয়াল এবং পানির অনুপাত থাকবে হচ্ছে 1:20। তার মানে তুমি যেখানেই রেটিংটা করো সেখানে যদি এক কোনো একটা পোর্শন যদি 1 গ্রাম পরিমাণ অথবা ধরো 1 কেজি পরিমাণ তুমি যদি বান্ডেল দাও, ফাইবার দাও, তাহলে তোমার ওইখানে 20 কেজি পরিমাণ ওয়াটার কিংবা 20 লিটার ওয়াটার থাকতে হবে। তাহলে লিকার রেশিও এটা 1:20। বুঝাইতে পারছি? এটা কি 1:20 টা কি ম্যাটেরিয়ালের সাপেক্ষে 20 গুণ পানি থাকতে হবে। বুঝছো ব্যাপারটা? জি স্যার। তারপর ইন দিস প্রসেস বান্ডেলস আর কিপড আন্ডার ওয়াটার ইন 2 to 3 লেয়ার্স। তুমি যে এইখানে পানির নিচে রাখবা, এখানে পাটকাঠিগুলো 2 থেকে 3টা লেয়ারে দিতে পারবা। ইন অ্যাবাউট 15 থেকে 20 দিনের জন্য দ্য রেটিং ইজ কমপ্লিট, দেন দ্য ফাইবার্স আর এক্সট্রাক্টেড ম্যানুয়ালি, ওয়াশড and dried for sale. The traditional rating has been used for a long time to pull out the fiber from jute. এই ট্রেডিশনাল রেটিংটাই অনেকদিন যাবত ব্যবহার করা হচ্ছে যে ফাইবার গুলাকে সেপারেশনের কাজে। তো ওই যে আগের যে কথাগুলো এই ট্রেডিশনাল মেথডের আরেকটু শর্ট আকারে বর্ণনা দেওয়া হয়েছে। রেটিং এটা হলো একটা ট্রেডিশনাল মেথড। আরেকটা দেখো, এই যেটা হচ্ছে মডার্ন মেথড। The ribbon rating is a particular method of rating based on a mechanical pre-treatment of plant stocks that allowed reducing the requirement water, the length of rating time and the level of environment pollution to almost 1/4 in comparison to other method that process the whole plant. দেখো এখানে কি বুঝলা বলো? The ribbon rating তার মানে প্রথমটা হলো ট্রেডিশনাল রেটিং মেথড। এটা হলো কি ট্রেডিশনাল রেটিং মেথড। আর এটা কি মেথড? রিবন রেটিং মেথড। তার মানে রেটিং মেথড কয় ধরনের আছে বলো? দুই একটা হচ্ছে ধরনের। ট্রেডিশনাল আর একটা হচ্ছে রিবন। ট্রেডিশনালে কি করা হয় সেটা তোমরা জানো, ওই যে পানির নিচে নিমজ্জিত করে রাখা হয় 2 থেকে 3 লেয়ারে 15 থেকে 20 দিন। আর রিবন রেটিং এ কি করা হয় দেখো, রিবন রেটিং ইজ এ পার্টিকুলার মেথড অফ রেটিং বেসড অন এ মেকানিক্যাল প্রিট্রিটমেন্ট অফ প্ল্যান্ট স্টক। তুমি এই ফাইবারটাকে মেকানিক্যালি প্রিট্রিটমেন্ট করবা। তোমাদের আমি একদিন ভিডিও দেখাইছি যে ফাইবার গুলা কিভাবে কাঁচা অবস্থায় পাটকাঠি থেকে ছাড়াই নেওয়া হচ্ছে, দেখছো না? জি স্যার। হ্যাঁ, ওইটাই হচ্ছে রিবন রেটিং মেথড। তারপরে কি করেছে, ড্যাট অ্যালাউড রিডিউসিং দ্য রিকোয়ারমেন্ট ওয়াটার। তুমি যে এইভাবে প্ল্যান্ট থেকে যে তার বাকলটা ছাড়াই নিলে মেকানিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে, এখানে কোনো পানির প্রয়োজন হলো না। দ্য লেন্থ অফ রেটিং টাইম তোমার আগে রেটিং হইতে 20 থেকে 15 থেকে 20 দিন সময় লাগতো, কিন্তু আর এখানে কি হয়ে গেল, কোনো সময় লাগলো না। তাহলে লেন্থ অফ রেটিং টাইম কমে গেল। তারপর লেভেল অফ এনভায়রনমেন্ট পলিউশন, এখানে কি এনভায়রনমেন্ট পলিউশন হওয়ার কোনো সুযোগ নাই, টু অলমোস্ট 1/4। তারপরেও যতটুকু তোমার পলিউশন কিংবা সময় লাগে সেটা ট্রেডিশনাল থেকে 1/4 মানে 1/4 সময় লাগে। আগে যদি 4 ঘন্টা লাগতো, রিবন রেটিং এ লাগবে 1 ঘন্টা। বুঝতে পারছো? আগে যদি 4 দিন লাগতো, এখন লাগবে 1 দিন। এটা এখানে বলা হচ্ছে 1/4 ইন কম্পারিজন টু আদার মেথড দ্যাট প্রসেস দ্য হোল প্ল্যান। বুঝাইতে পারছি রেটিংটা কি? জি স্যার। বলো স্যার, রেটিং কি? স্যার মানে এই দুটার ভিতরে যেহেতু এত পার্থক্য, স্যার মানে রিবন রেটিং এ কি স্যার হচ্ছে কালার, লাস্টার, টেক্সচার, স্ট্রেংথ ভালো এগুলো থাকবে, কি স্যার ভালো ওটা হচ্ছে থাকবে। ভালো থাকবে? ও আচ্ছা। কিন্তু এখন একটা ব্যাপার শোনো, ট্রেডিশনাল রিবন রেটিং এ কি করা লাগছে? একটা মেশিন লাগতেছে না? জি স্যার। মেশিনটা তো নিশ্চয়ই ফ্রি দিবে না? ফ্রি দিবে? জি যেহেতু না স্যার। একটা মেশিন আছে ওইখানে, ডিজেল চালিত ইঞ্জিন, তো ইঞ্জিনটা নিশ্চয়ই একটা দাম আছে। ওই টোটাল যে মেশিন, ফুল একটা মেশিনে একটা নির্দিষ্ট প্রাইস আছে। তারপর ওটা যে একজন অপারেটর লাগবে, দক্ষ অপারেটর যে ওটা চালাবে। আচ্ছা, এখন একজন কৃষক এই মেশিন কিনবো কিংবা এই করবো, তারা এইতে যাবে না। তারা ওই যে ম্যানুয়াল যেটা সেটাতেই যায়, কারণ তাদের ওটাতে ইজি মনে হয়, যে এখানে কোনো খরচ হচ্ছে না। তারা ওই নর্মাল বাড়ির পাশে যে জলাশয় আছে ওইখানে
ডুবাই রাখতেছে, তারপর এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছে। আর পাটের বাংলাদেশে যে বাজার দর, এতে এত মেশিন ইউজ করে আসলে তার পোষাবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মেশিন দিয়ে তো ছাড়াই নিলা, তারপর তো আবার কেমিক্যাল দিয়ে এটাকে ডুবাই রাখতে হবে। তুমি যে পাটের বাকলটা, যে লেয়ারটা চারপাশে পাটকাঠি থেকে মেকানিক্যালি সরাই নিলে, সরাই নেওয়ার পরে এটাকে একটা পাত্রের ভিতরে কেমিক্যাল দ্বারা ডুবাই রাখতে হবে রেটিং করানোর জন্য। তাহলে এই কেমিক্যালটার একটা প্রাইস আছে না? জি স্যার। আচ্ছা, কৃষক কি এত শিক্ষিত মানুষ যে সে কেমিক্যাল কতই বা স্টোতে কিনে না, সে এত ঝামেলায় যাবে না, খুব দরকার নেই, হতে হবে না, কিন্তু এতে কোয়ালিটি ভালো থাকবে। তো যেসব অঞ্চলে পানি নাই, পানি খুবই কম, তারা এই রিবন রেটিংটা ব্যবহার করে থাকে। আচ্ছা, গেল এই পর্যন্ত। আচ্ছা, জেনারেল প্রপার্টিসটা পড়ে আসবা আগামী ক্লাসে। জেনারেল প্রপার্টিসটা আমি এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করবো। আর জি স্যার। এই জেনারেল প্রপার্টিস এর ভিতরে অনেক কিছু আছে। দেখো, তুমি আগে এখান থেকে এই যে টিক চিহ্ন দেওয়া যেগুলো আছে, এগুলো আগে পড়বা। আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো, এই পর্যন্ত পড়বা, এই পর্যন্ত কেমন? পড়ার পরে ওলেনাইজেশনটা পড়বা। আমি পড়াবো, কিন্তু তোমাদের পড়ে আসতে হবে, আমি জিজ্ঞাসা করবো। তারপর ওলেনাইজেশন পড়বা, তারপরে এই ফিজিক্যাল প্রপার্টিসটা পড়ে আসবা। শেষ। এই পর্যন্ত তোমরা পড়ে আসবা, আমি বাকিটা না, আমি এটাও পড়াবো। তোমাদের যেটা পড়ে আসতে বলতেছে আমি সেটা নিজেও পড়াবো, কিন্তু তোমরা পড়ে আসবা, কেমন? জি স্যার। স্যার বলো বলো। স্যার ইয়ার্ন মানে এই যে পাটের যে এই যে কেমিক্যাল ইউজ এটা সেটা এগুলা যে কৃষকদের জন্য ব্যবহারটাও প্রবলেম, তাহলে যেগুলা ইয়ার্ন রিলেটেড যে কোম্পানি গুলো আছে এগুলো যদি এই জিনিসগুলো প্রোভাইড করে তাহলে তো এটা ইজি হয়ে যায় না স্যার? হ্যাঁ, তা তো অবশ্যই ভালো হয়। যদি ধরো যারাদের এই জুট কোম্পানি আছে, জুটের স্পিনিং মিল আছে, তারা যদি কৃষকদের দিকে আগায় আসতো, তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু আগায় তো আসে না। এই যে যে তোমার স্বাভাবিক একটা উদাহরণ দেই, এই যে কিছুদিন আগে পেঁয়াজের দাম যে 200 হয়েছিল, এটা কাদের দোষ হয়েছিল? এটা স্যার ওই যে যারা স্টক করে রাখছিল তাদের জন্য। ব্যবসায়ী। জি স্যার। ব্যবসায়ীরা কি আমাদের জন্য আগে আসছে? না স্যার, বরং প্রবলেম করছে। হ্যাঁ, তোমার কি ধারণা ওই যারা পাট কলের মালিক, যাদের জুট স্পিনিং আছে, তারা ওই কৃষকদের যাই হেল্প করবো যে তোমরা এই করো, তোমাদের এই সাপোর্ট দেবো? জীবনেও না। তারা বলবো না। তারা চায় আরো কৃষক বিপদে পড়ুক, বিপদে পড়ে আমগোর কাছ থেকে টাকা ধার নিব, পরে আমরা তার কাছ থেকে কম দামে পাট কিনবো। তাদের ধান্দা হইলো এগুলা। বুঝছো? এগুলো হচ্ছে তাদের ধান্দা। তারা যদি ভালো হইতো, মানে সবাই যদি এত, ধরো তুমি যে অনেক সুন্দর একটা কথা বলছো যে তারা যদি আগে আসতো, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক আগায় যেত। যে পরিমাণ আমাদের উর্বর মাটি, যেখানে বীজ ফেলে রাখলেই গাছ হয়ে যায়। তারপরে এই যে নাতিশীতোষ্ণই বলা চলে বাংলাদেশ বর্তমানে, না শীত না গরম। বাইরের দেশে দেখো -1 ডিগ্রি সেলসিয়াস এই টাইমে, আর আমরা এনে দেখো কি সুন্দর আরামে আছি। বাইরে করোনা ভাইরাসের যে তাণ্ডব, এই বাংলাদেশে যদি তার 1% যদি ফেলতো, আল্লাহ যদি এদিকে যদি দিয়ে দিত, রাস্তায় মনে করো মানুষ পড়ে থাকতো, কেউ ধরতো না। এটা কি বিশ্বাস করো কিনা? জি স্যার, অবশ্যই। যে আল্লাহর কি রহমত আমাদের প্রতি, কিন্তু আমরা তো ধরো দুষ্ট মানুষ। তা আল্লাহ স্যার যদি এখন তো নতুন করে রেকর্ড হচ্ছে স্যার, প্রতিদিন 14,000 15,000 স্যার। রেকর্ড তো হচ্ছে, আমি বলতেছি বাংলাদেশের কথা, যে যেমন ধরো বাংলাদেশের মানুষ যেরকম আবেগ প্রবণ, আবার ওই জি স্যার। পরিমাণ বিদ্বেষী। আবেগ প্রবণ মানে কি, আরে অমুক হয়েছে, যাই খাবার নিয়ে দেখে আসি, তো দেখবার যাবো, ঠিক অসচেতন আছে, আর দেখতে যাব। কিন্তু আবার যদি দেখে যে এর থেকে ছড়াইতেছে, হ্যারে আর কেউ হাত দেও ধরবো না, ফালাই রেখে দিব। কিছুদিন আগে দেখছো যে যে মাকে জঙ্গলে ফালাই দিয়ে গেছে করোনার শুরুর দিকে, তাহলে দেখো কতটা নির্মম। আবার যায় দেখো একজন অসুস্থ হয়েছে, করোনা বিদেশ থেকে আইছে, হ্যাঁ দেখবা নিয়ে যাবো, এই আপেল কমলা টমলা নিয়ে যাবো, আমাকে বিদেশ থেকে আসতে যাই, দেখা করে এসে গিয়া। সে যে বিদেশ থেকে আসছে, সে কোয়ারেন্টাইনে থাকার কথা না, তারে জামাই আদর করতেছে, তারে দাওয়াত খাওয়াইতেছে বাসায় নিয়ে, যে বাবা আইছে বিদেশ থেকে 6 মাস পরে, 6 বছর পরে। তো যাই হোক, এগুলো হলো বিষয়। তো আমরা যদি ভালো হই, তাহলে অবশ্যই আমাদের দেশ আগে যাবে। প্লাস জি স্যার, এক্ষেত্রে স্যার গভর্নমেন্টের স্যার পৃষ্ঠপোষকতা স্যার সবচেয়ে বেশি দরকার, না হলে এগুলো সম্ভব হবে না। শুধু গভর্নমেন্ট না, আমাদের নিজেদেরও আগাইতে হবে, বুঝছো? এই যে পলিথিন করি, গভর্নমেন্ট রুল করলো পলিথিন ব্যবহার করো না, আমি তো নিজেই যাই পলিথিন চাই, মেয়ে পলিথিনে দেন। তাহলে তুমি সরকার কি আমার এসে বলবো যে বাবা তুমি
সরকার তো একটা মানে সেও তো কাজ করার চেষ্টা করে, কিন্তু আমরাই মেইনলি দুর্নীতিবাজ, আমরাই হলাম সবচেয়ে খারাপ, বুঝছো? তো যাই হোক এইসব বিষয় বাদ পলিথিন থাকবো। ফ্যাক্টরি বন্ধ করে দিলেই তো হয়। এখন ফ্যাক্টরি স্যার বন্ধ করলে হয়, এখন ধরো ফ্যাক্টরি বন্ধ করবা, তুমি যায় কও ফ্যাক্টরি দেন, আরেকজনে পলায় বিক্রি করবো। ওই যে ফ্যাক্টরি অসাধু ব্যবসায়ী, সে বাইরের সাইডে তালা দিয়ে ভিতর সাইড খোলা রাখবো, বুঝছো? পিছনের দরজা খোলা রাখবো, পিছনে পলিথিন বিক্রি করবো। তো এই দোষ কার? এই দোষ তো সরকার তো শুরুতে বন্ধই করে দিল, কিন্তু দেখো তারপরেও তো কন্ট্রোলে নাই। তো যাই হোক, তো এই পর্যন্ত পড়াশোনা যাও, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও। আর ওই ফিজিক্যাল প্রপার্টিজ, যেটা জেনারেল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ আর কটনাইজেশন না ওলেনাইজেশন, এটা পড়ে আসবা। জিজ্ঞাসা স্যার করবো কাল। question বলো ছিল বলো। স্যার, আমরা যে রেটিং দুটো দেখলাম, একটা ট্রেডিশনাল রেটিং, একটা হচ্ছে রিবন রেটিং।